সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মানস সিংহ, সহকারী শিক্ষক, কেমিস্ট্রি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বিষয়ে একটি ক্লাস করব, যেটা হচ্ছে 11 নম্বর অধ্যায়, খনিজ সম্পদ জীবাশ্ম। এই অধ্যায়ের পলিমার অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। গত 3টি ক্লাসে আমরা জৈব যৌগের বাকি অংশটা শেষ করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পলিমার অংশটা করব। তো পলিমারের আমরা যদি মূল আলোচনায় যাই, আমরা দেখব যে পলিমার জিনিসটা কি। শুরুতে আমরা পলিমার জানার আগে আমরা জানব যে মনোমার কি। দেখো, এখানে বলা আছে মনোমার হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, আর পলিমার হচ্ছে বৃহৎ অণু। এখানে যদি আমরা অর্থ বোঝার চেষ্টা করি, তাহলে মনোমার, মনো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অণু থাকবে এখানে, আর পলি মানে হচ্ছে অসংখ্য, তাও অসংখ্য। তবে এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো পরস্পর যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করবে, যেটাকে আমরা বলবো পলিমার। তাহলে আমরা জানলাম মনোমার হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, আর পলিমার হচ্ছে বৃহৎ একটা অণু, যেটা অসংখ্য মনোমার দ্বারা গঠিত। আর পলিমারকরণ হচ্ছে ক্ষুদ্র অণু থেকে বৃহৎ অণু সৃষ্টির একটি প্রক্রিয়া। তার মানে আমরা পলিমারকরণটাতে জানবো এটা একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মনোমার থেকে পলিমার সৃষ্টি হবে। তাহলে আমরা যদি বিক্রিয়া আকারে দেখাতে যাই, আমরা বলবো এই বিক্রিয়ক হচ্ছে ক্ষুদ্র অণু, আর উৎপাদ হবে বৃহৎ অণু। এই ক্ষুদ্র অণু থেকে বৃহৎ অণু সৃষ্টির যে প্রক্রিয়া, তাকে আমরা বলবো পলিমারকরণ। তা আমরা যদি সংজ্ঞায় এটাকে রূপান্তর করতে চাই, তাহলে আমরা বলবো যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে একটি বৃহৎ অণু গঠন করবে, তাকে বলা হবে পলিমারকরণ বিক্রিয়া। আর এই পলিমারকরণ বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে মনোমার, আর যেটা উৎপন্ন হবে সেটি হচ্ছে পলিমার। তাহলে আমরা পলিমার জানলাম, মনোমার জানলাম, পলিমারকরণ জানলাম। তবে এই বিক্রিয়াতে অবশ্যই উচ্চ চাপ লাগবে, উচ্চ তাপমাত্রা লাগবে এবং নির্দিষ্ট প্রভাবক লাগবে। এই শর্তগুলো সাপেক্ষে মনোমার থেকে পলিমার তৈরি হয়ে থাকে। তারপরে আমরা দেখব যে প্রাকৃতিক পলিমার ও কৃত্রিম পলিমার। শুরুতেই আমরা এখন পলিমার পরিচিতিটা আমরা জানব, যে পলিমারগুলো আসলে কি জিনিস। তো প্রাকৃতিক পলিমার কারা? দেখো, প্রাকৃতিকভাবে আমরা কোন যে পলিমারগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, যেমন সেলুলোজ, স্টার্চ। এগুলো গ্লুকোজ থেকে তৈরি হয়। গ্লুকোজের অসংখ্য অণু মিলে উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ হয়, আর প্রাণীর ক্ষেত্রে হয় কি স্টার্চ। তাহলে এই সেলুলোজ এবং স্টার্চ হচ্ছে প্রাকৃতিক পলিমার, যারা গ্লুকোজ থেকে সৃষ্টি। তাহলে এখানে গ্লুকোজ হলো মনোমার, এবং স্টার্চ এবং সেলুলোজ হচ্ছে পলিমার। আরও একটা জিনিস আছে প্রাকৃতিক রাবার। দেখো, রাবার গাছ বললে আমরা একটা গাছ চিনি যেটা থেকে রাবার তৈরি হয়। এই রাবার থেকে এক ধরনের আঠালো রস বের হয়, যেটাকে প্রক্রিয়াজাত করে
রাবার তৈরি করা হয়। তাহলে এই রাবার গাছ থেকে রাবার তৈরির প্রক্রিয়াটা কিন্তু একটা প্রাকৃতিক পলিমার। আরেকটা হচ্ছে প্রোটিন। প্রোটিনও কিন্তু একটি পলিমার। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের মনোমার, প্রোটিন হচ্ছে পলিমার। তাহলে আমরা কি বুঝলাম? প্রাকৃতিক রাবার, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন এরা হচ্ছে পলিমার। তবে এরা হচ্ছে কি? প্রাকৃতিক পলিমার। আর রাসায়নিকভাবে কৃত্রিম উপায়ে যে পলিমার তৈরি করা হয় সেটা হচ্ছে কৃত্রিম পলিমার। যেমন পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড, নাইলন 66 এরা হচ্ছে প্রাকৃতিক পলিমার। আমরা বর্তমান সময়ে কৃত্রিম পলিমার আমরা বর্তমান সময়ে দেখব যে আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং একটি ব্যাপক জায়গা দখল করে আছে এই কৃত্রিম পলিমারগুলো। আমরা সচরাচর প্লাস্টিক জাতীয় দ্রব্য এখন বেশি ব্যবহার করে থাকি। এই সবগুলা প্লাস্টিক জাতীয় দ্রব্যই হচ্ছে কি? কৃত্রিম পলিমার। সেজন্য আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৃত্রিম পলিমার। যেহেতু প্রাকৃতিক পলিমারগুলো আমরা জীববিজ্ঞানে অর্থাৎ বায়োলজিতে পড়ব, আর কৃত্রিম পলিমারগুলো আমরা পড়ব কেমিস্ট্রিতে, যেহেতু এটা কেমিক্যাল উপাদান। তাহলে দেখো, গঠন প্রকৃতি অনুযায়ী কৃত্রিম পলিমার দুই প্রকার হয়ে থাকে। এক, সংযোজন বা যৌথ পলিমার। দুই, ঘনীভবন পলিমার। তাহলে আমরা শুরুতে জানব সংযোজন বা যৌথ পলিমার মানেটা কি। তো আমরা জানি সংযোজন বিক্রিয়ার আরেক নাম হচ্ছে যৌথ বিক্রিয়া। তো এই জন্য বলা হয় সংযোজন পলিমার বা যৌথ পলিমার। তাহলে সংযোজন পলিমার ও ঘনীভবন পলিমার এই দুইটা আগে আমরা পরিচিতি সম্পর্কে জানব। দেখো, সংযোজন পলিমার কাকে বলে? তো সংযোজন পলিমার হচ্ছে যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অন্যের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে, তাকে বলা হয় সংযোজন পলিমার। অর্থাৎ এখানে মনোমারগুলো প্রত্যেকের সাথে যুক্ত হয়ে একটা দীর্ঘ লম্বা শিকল তৈরি করবে। এখানে বাড়তি আর কোনো যৌগ বা ছোট অণু উৎপন্ন হবে না। অর্থাৎ মনোমারগুলো যুক্ত হয়ে সরাসরি একটা বড় অণু তৈরি করে ফেলবে, সেটা হচ্ছে সংযোজন পলিমার। একটার সাথে যুক্ত হয়ে যাবে, সেজন্য এটা হচ্ছে কি? যৌথ পলিমার বা সংযোজন পলিমার। আর ঘনীভবন পলিমারটা কি? ঘনীভবন পলিমার হচ্ছে যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি অপসারণ করে, তাদেরকে বলা হবে ঘনীভবন পলিমার। তাইলে আমরা বুঝলাম যে সংযোজন বা যৌথ পলিমারের মধ্যে মনোমার অণুগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে দীর্ঘ শিকল তৈরি করে ফেলবে। আর ঘনীভবন পলিমারের মধ্যে একাধিক ধরনের মনোমার থাকবে, তারা পরস্পর যুক্ত হতে হতে একটা বৃহৎ শিকল তৈরি করবে, যার সঙ্গে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র অণুও তৈরি হবে, যেমন কার্বন ডাইঅক্সাইড, পানি, এরকম। ঠিক আছে? তাইলে আমরা যদি মূল আলোচনায় যাই, তাইলে আমরা এখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখো, এখানে আমি যৌথ পলিমার বা সংযোজন পলিমারটা বোঝানোর চেষ্টা করতেছি একটা বিক্রিয়ার মাধ্যমে। দেখো, সাধারণ বিক্রিয়া লিখলাম, এখানে আমার একটি মনোমার থাকবে, এক ধরনের মনোমার থাকবে। আমি এখানে অসম্পৃক্ত একটা যৌগ লিখলাম দ্বিবন্ধন দিয়ে। দেখো, এবি দিয়ে বুঝাইলাম, যদিও এটা কার্বনই হবে। দেখো, এই প্রথম অংশ এ, পরের অংশ বি, দ্বিবন্ধন দ্বারা যুক্ত। এখানে একটা বন্ধন ভেঙে গিয়ে তাদের মধ্যে দুই দিকে দুইটা যোজনী খালি হবে, দুইটা হাত খালি হবে। এই দুইটা যোজনী দিয়ে পরস্পরের সাথে, দেখো এখানে যদি আমরা একটা বন্ধন ভেঙে দেই, তাহলে এদিকে একটা হাত খালি হবে, এদিকে একটা হাত খালি হবে, তাহলে তাদের মধ্যে আর এক বন্ধন থাকবে। তাহলে দেখো তো কি হলো, এক বন্ধন দিয়ে এবি যুক্ত হলো, এদিকে একটা হাত খালি, এদিকে একটা হাত খালি। আবার আরো একটা এই এবি অণুর এই একটা বন্ধন ভেঙে গিয়ে আবার এই তার সাথে এক যোজনী যুক্ত হবে, আবার এই পরের এবির সাথে এক যোজনী দিয়ে যুক্ত হবে, তাদের মধ্যে এক বন্ধন থাকবে।
এভাবে অসংখ্য এবি 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 এরকম যুক্ত হয়ে একটা দীর্ঘ শিকল তৈরি করে ফেলবে, এই যাকে আমরা বলবো পলিমার, আর এটা আমরা বলবো মনোমার। তাহলে দেখো এখানে আমরা বলি যে অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হলো। দেখো এবি, আরও একটা এবি, আরও একটা এবি, আরও একটা এবি, আমি ভিন্ন কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে লেখো তো এটা কত লম্বা হতে পারে? আমি তো বলি দীর্ঘ শিকল, তাহলে অনেক লম্বা যদি হয় আমি এটা খাতায় কীভাবে লিখবো? তাহলে আমরা খাতায় মাত্র একটা ইউনিট লিখবো। দেখো তো বারে বারে এবি রিপিট হচ্ছে কিনা, এবি এবি এবি, যে অংশটা রিপিট হচ্ছে ওইটা আমরা একবার লিখে এখানে এন লিখে দেব। তাহলে এনটা আমাকে বোঝাবে যে অসংখ্য এই এবি এখানে আছে, দেখছো? আর এইদিকেও এনটা আমি বোঝাচ্ছি যে আমি এখানে যে এবি নিলাম দ্বিবন্ধন যুক্ত সেটাও অসংখ্য, তাই তারা পরস্পর এরকম লম্বা একটা দীর্ঘ শিকল তৈরি করলো, যাকে আমরা বলবো পলিমার। তাহলে এটাকে আমরা সাধারণভাবে কিভাবে প্রকাশ করতে পারি? দেখো এই বিক্রিয়াটাকে দেখো আমি কি করলাম, CH2 দ্বিবন্ধন CH এবং সঙ্গে একটা সাধারণভাবে X লিখলাম। এটা কোনো মৌল নয়, এটা কোনো মূলকও নয়, সেটা আমি সাধারণভাবে লিখলাম, পরে এটার উদাহরণ দেব। আবার বলতেছি n সংখ্যক CH2 দ্বিবন্ধন CHX, এখান থেকে একটা বন্ধন ভেঙে যাবে, ভাঙলে এই কার্বনের এদিকে একটা যোজনী খালি হবে, এদিকে একটা যোজনী খালি হবে। দেখো তো হচ্ছে কিনা, যে CH2 এক বন্ধন CH, এইদিকে একটা যোজনী, এদিকে একটা যোজনী, আর নিচে X। এটা হচ্ছে সাধারণ প্রকাশ সংযোজন বা যৌথ পলিমারের। এই Xটাকে আমরা বিভিন্ন মূলক দ্বারা সরাবো। হ্যাঁ, এই Xটা যদি H হয় তখন একটা যোগ হয়ে যাবে, আবার এই X এর পরিবর্তে যদি CH3 লিখি আর একটা যোগ হয়ে যাবে, আবার এই X এর পরিবর্তে যদি Cl লিখি তাহলে আরেকটা যোগ হয়ে যাবে। আমরা আজকে দেখো আমরা ঘনীভবন পলিমারের মধ্যে কোন কোন পলিমার পড়বো, সেটা হচ্ছে পলিথিন পড়বো, পলিপ্রোপিন পড়বো, আর পিভিসি পড়বো। তাহলে দেখো আমরা শুধুমাত্র একটা বিক্রিয়া লিখে এই তিনটা বিক্রিয়া মনে রাখতে পারবো। ব্যাপারটা খুবই সোজা, যে আমরা যৌথ বা সংযোজন পলিমার হিসেবে আমরা পড়বো যে, আচ্ছা দেখো যৌথ বা সংযোজন পলিমার কারা? পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, এই তিনটাকে আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে লিখতে পারি। ব্যাপারটা খুবই সোজা, একটু খেয়াল করো। CH2 দ্বিবন্ধন CHX, এটা হচ্ছে মনোমার, এখান থেকে একটা বন্ধন ভাঙবে, দুই দিকে দুইটা যোজনী খালি হবে, আর একটা যোজনী মাঝে থাকবে এক দাগ, আর হবে CH2 CHX, এটা ঠিক থাকবে। দুই দিকে যদি দুইটা হাত খালি না থাকে আমার তো অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হতে পারবে না। সেজন্য পলিমারকরণ বিক্রিয়ার নিয়মটি হচ্ছে দ্বিবন্ধন ভেঙে গিয়ে এক বন্ধন হবে এবং দুই দিকে দুইটা যোজনী খালি থাকবে, যেন তারা পরস্পরের সাথে এভাবে এই যোজনাটা দিয়ে যুক্ত হয়ে দীর্ঘ শিকল গঠন করতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এবার আমরা দেখো এই সাধারণ বিক্রিয়াটাকে যদি আমরা ব্যবহার করে কিভাবে আমরা ঘনীভবন আর এই যৌথ পলিমারগুলো তৈরি করব। দেখো শুরুতে আমি উদাহরণ করলাম কি, পলিথিন। কি বললাম? পলিথিন, যেখানে এই X এর মানটা হচ্ছে আমার কি, যেখানে X এর মানটা হচ্ছে আমার H। দেখছো এখানে আমি X এর পরিবর্তে বসাবো, আমি Xটা সাধারণভাবে লিখলাম, এই Xটা, এটা কিন্তু কোনো উদাহরণ নয়। তো X এর পরিবর্তে আমি যখন H বসাবো সেটা আমার হয়ে যাবে পলিথিনের উদাহরণ। কিভাবে দেখো তো? তাহলে এই দেখো কিভাবে আমি X এর পরিবর্তে এখানে H বসাই দিলাম। তাহলে এটা কি হলো বলো তো? CH2 দ্বিবন্ধন CH2। তাহলে এটা কি হলো? এটা হলো ইথিন, অর্থাৎ অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন তৈরি করবে। তাহলে এখানে মনোমার হচ্ছে ইথিন, পলিমার হচ্ছে পলিথিন। তাহলে আমার সেই বিক্রিয়াটা আগেরটার সাথে মিলাও তো, CH2
দ্বিবন্ধন CH2, এটাই তো ইথিন। কিন্তু আমি ওই সাধারণ বিক্রিয়ার সাথে মিলানোর জন্য আমি এইচটাকে এরকম নিচের দিকে নামিয়ে লিখলাম। কীভাবে দেখো তো, CH2 দ্বিবন্ধন CH2, একটা এইচ আমি নিচে লিখলাম। তোমরা নিচে না লিখে CH2 দ্বিবন্ধন CH2 লিখলেও হবে। এই যে CH2 দ্বিবন্ধন CH2। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দুই দিকে দুইটা কার্বনের যোজনী খালি হবে আর তারা নিজেরা একটা যোজনী হিসাবে থাকবে। তাহলে এটা হয়ে গেল CH2 এক বন্ধন CH2, দুই দিকে দুইটা যোজনী খালি। তাহলে এটা হচ্ছে আমার পলিমার, যাকে আমরা বলবো পলিথিন। অর্থাৎ ইথিন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করলো পলিথিন, অর্থাৎ অসংখ্য ইথিন অণু, পলি ইথিন হয়ে গেল পলিথিন। এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে অসংখ্য ইথিন, তার মানে পলি ইথিন। তার মানে ইথিন থেকে আমি কি পেলাম? পলিথিন পেলাম। নিয়মটা মনে রাখার নিয়মটা কি, যে শুধু দ্বিবন্ধনটা ভাঙবে, দুই দিকে দুইটা যোজনী খালি হবে। আমার দুই দিকে দুইটা যোজনী খালি না থাকলে, দুইটা হাত খালি না থাকলে, একজন একজনের সাথে যদি না ধরে থাকে হাত দিয়ে, তাহলে আপনার লম্বা শিকলটা কীভাবে তৈরি হবে? সেজন্য দুই দিকে আমি যদি দুইটা যোজনী খালি রাখি, এদিকেও অসংখ্য অণু যুক্ত করতে পারবো, এদিকে অসংখ্য অণু যুক্ত করতে পারবো, তাহলে এটা আমার লম্বা শিকল হয়ে গেল। তো আমরা পুরা শিকলটা না লিখে শুধুমাত্র একটা ইউনিট লিখি, জাস্ট ইথিনের ওই ইউনিটটাই লিখবো, CH2 এক বন্ধন CH2, দুই দিকে দুইটা যোজনী খালি, বাইরে ব্র্যাকেট দিয়ে N লিখবো, অর্থাৎ অসংখ্য অণু। তার মানে হয়ে গেল ইথিন থেকে পলিথিন। তারপরে আমরা উদাহরণ পড়ব, তারপরের ইয়েটা, সেটা হচ্ছে পলিপ্রোপিন। অর্থাৎ অসংখ্য প্রোপিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যেটা তৈরি করবে সেটাকে বলা হবে পলিপ্রোপিন। অর্থাৎ আমার মনোমার হবে প্রোপিন, উৎপন্ন হবে পলি, অর্থাৎ অসংখ্য প্রোপিন, পলিপ্রোপিন। দেখো এটা মুখস্থ করার কিছু নেই তেমন, মোটামুটি আমরা নাম শুনলেই বুঝতে পারি। যেমন আমার ছিল পলিথিন, অর্থাৎ পলি ইথিন, অসংখ্য ইথিন অণু, তাইলে আমার মনোমারটাকে ইথিন। এখন হচ্ছে আমার পলিপ্রোপিন তৈরি, তাইলে পলি অসংখ্য, অসংখ্য কি প্রোপিন, তাহলে আমার মনোমারটা কাকে নিতে হবে? প্রোপিনকে। তাহলে অসংখ্য প্রোপিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হবে পলিপ্রোপিন। বলো তো প্রোপিন মানে কত কার্বন? 3 কার্বন বিশিষ্ট। দেখো তো 3 কার্বন বিশিষ্টটা আমি কীভাবে সাজাবো? CH2 দ্বিবন্ধন CH3, এটা লম্বা হওয়ার কথা ছিল এরকম, CH2 দ্বিবন্ধন CH টান দিয়ে CH3, কিন্তু আমি এটা ওই আমার সাধারণ বিক্রিয়ার সাথে মেলানোর জন্য আমি CH3টাকে নিচের দিকে করে লিখলাম। তোমরা ইচ্ছা করলে উপরের দিকে করেও লিখতে পারো, জাস্ট এই কার্বনের সাথে বন্ধনটা দেখালেই হয়ে গেল। তাইলে সমস্ত যৌথ বা সংযোজন বিক্রিয়ার নিয়মটা বললাম যে একই রকম, তাও একই রকম। এটা দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন ভেঙে দাও, একটা বন্ধন এদিকে আসবে, একটা বন্ধন এদিকে আসবে, আর সব ঠিক থাকবে। তাহলে কি হলো? CH2 এক বন্ধন CH3। তাহলে এটার নাম হচ্ছে আমার প্রোপিন, এটা হচ্ছে পলিপ্রোপিন। আচ্ছা, আমি তার আগে এখানে বলে দেই যে এই বিক্রিয়াগুলোতে উচ্চ তাপ, উচ্চ চাপ এবং প্রভাবক লাগে। আমি এগুলো যদিও লিখি নাই, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা তো অবশ্য বই থেকে পড়বা যে পলিথিন তৈরি করার সময় চাপ কত লাগবে, তাপ কত লাগবে এবং প্রভাবক কী লাগবে। এখানে চাপ লাগবে 1000 অ্যাটমসফিয়ার বায়ুচাপ, তাপমাত্রা লাগবে 200 ডিগ্রি সেলসিয়াস এবং অক্সিজেনের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হয়। আর পলিপ্রোপিন তৈরির ক্ষেত্রে কি হয়? পলিপ্রোপিন তৈরির ক্ষেত্রে হয় যে লাগবে যে কি 140 অ্যাটমসফিয়ার চাপ, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং টাইটানিয়াম ক্লোরাইড, এদের উপস্থিতিতে প্রোপিনটা পলিপ্রোপিনে পরিণত হয়। তারপরে আমার আসতেছে পলিভিনাইল ক্লোরাইড বা PVC। তাহলে পলিভিনাইল ক্লোরাইড নামটা আমাকে কি বলে? পলিটা যদি বাদ দেই ভিনাইল ক্লোরাইড, তাহলে অসংখ্য ভিনাইল ক্লোরাইড, তার মানে আমার মনোমার কি হবে? ভিনাইল ক্লোরাইড। অসংখ্য ভিনাইল ক্লোরাইড মিলে হবে পলিভিনাইল ক্লোরাইড। তাই ভিনাইল ক্লোরাইডের সংকেতটা কি ওইটা জানলে আমার হয়ে গেছে। ভিনাইল ক্লোরাইডের সংকেতের বেলায় আমার যে সাধারণ প্রকাশটা ছিল এখানে CH2 দ্বিবন্ধন CH2X, এই X এর জায়গায় আমি লিখব ক্লোরিন, যেহেতু বলা আছে ক্লোরাইড, এইটার নামে হচ্ছে ভিনাইল ক্লোরাইড।
ইথিলিন ক্লোরাইড যেটা, এটাই বিনাইল ক্লোরাইড। দেখো CH2 দ্বিবন্ধন CH2, এটা ছিল আমার ইথিন, এর সাথে একটা হাইড্রোজেন সরে যদি ক্লোরিন আসে, এটা হচ্ছে ইথিলিন ক্লোরাইড, যেটাকে আমরা বলবো ভিনাইল ক্লোরাইড। তাহলে এই অসংখ্য ভিনাইল ক্লোরাইড মিলে যেটা হবে সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে নিয়মটা কি হবে, দ্বিবন্ধনটা ভেঙে দুই দিকে দুইটা যোজনী খালি হবে আর এদিকে এক বন্ধন হবে। দেখছো তিনোটা বিক্রিয়ায় একই রকম। তো এখানে কি কি শর্ত ফিল আপ করতে হবে, এখানে লাগবে যে কি, উচ্চ চাপ লাগবে, উচ্চ তাপমাত্রা লাগবে, আর জৈব পারক্সাইড। এখানে প্রভাবক হিসেবে লাগবে জৈব পারক্সাইড। এদের উপস্থিতিতে ভিনাইল ক্লোরাইডের অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে পলিভিনাইল ক্লোরাইড তৈরি করে। তাইলে আমরা সংযোজন বিক্রিয়ার সংযোজন বা যৌথ পলিমারের মধ্যে পড়লাম পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড। আমরা দেখব তিনোটা বিক্রিয়াই একই ক্যাটাগরির, একই সিস্টেমের, শুধু একটা জায়গায় এক্স এর মধ্যে আমরা একবার হাইড্রোজেন বসাবো, একবার CH3 বসাবো, একবার ক্লোরিন বসাবো। হাইড্রোজেন বসালে হয়ে যাবে পলিথিন, CH3 বসালে হবে পলিপ্রোপিন, আর ক্লোরিন বসালে হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে আমরা সাধারণ বিক্রিয়াটা ভালো মতো মনে রাখলেই আমরা এটা বুঝতে পারবো। তারপর আসতেছে ঘনীভবন পলিমার। আমরা শুরুতে পড়েছিলাম ঘনীভবন পলিমারের মধ্যে একাধিক ধরনের মনোমার থাকবে, যারা অসংখ্য একাধিক ধরনের মনোমার। দেখো এখানে আমি n সংখ্যক x নিলাম, n সংখ্যক y নিলাম, যারা পরস্পর যুক্ত হয়ে লম্বা একটা শিকল তৈরি করবে, যেটা হবে পলিমার। সঙ্গে আমার এই পানি বা কার্বন ডাইঅক্সাইড বা অ্যামোনিয়া, এগুলো ছোটোখাটো অণু সৃষ্টি হতে পারে। এটি হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার নিয়ম। তো এখানে দুই ধরনের আমি ভিন্ন রকমের মনোমার নিলাম, একটা এক্স একটা ওয়াই, পরস্পর যুক্ত হয়ে এইটা তৈরি করলো। তো এখানে আমরা উদাহরণ হিসেবে পড়ব নাইলন 6,6। নাইলন 6,6 এর মধ্যে আমার মনোমারগুলো কি কি? মনোমারগুলো হচ্ছে আমার এডিফিক অ্যাসিড, আর হচ্ছে কি, আর হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন। তোমাদের বইতে একটু সংকেত এবং নামের মধ্যে একটু ভুল আছে। সংকেত যেটা এডিফিক অ্যাসিড তার নিচে লিখে রাখছে হেক্সামিথিলিন ডাইএমিন, আর যেটা হেক্সামিথিলিন ডাইএমিন তার নিচে লিখে রাখছে এডিফিক অ্যাসিড। তোমরা এটা ঠিক করে নেবা। এটা হচ্ছে অ্যাসিডের উদাহরণ, দেখতে পাচ্ছ এদিকে একটা অ্যাসিড মূলক, এদিকে একটা অ্যাসিড মূলক, মাঝে CH2 হবে 4টা। এটি হচ্ছে এডিফিক অ্যাসিড। তাহলে এডিফিক অ্যাসিডে অ্যাসিড মূলক কয়টা? 2টা। CH3 মূলক কয়টা? মাঝে 4টা। তারপরে হচ্ছে হেক্সামিথিলিন। হেক্সামিথিলিন মানে মিথিলিন মূলক 6টা। আমরা জানি CH2 মানে হচ্ছে মিথিলিন মূলক, আর হচ্ছে ডাইঅ্যামিন 2টা অ্যামিন মূলক, এই দেখো দুই পাশে। তাহলে এটা মনে রাখাটা এতটা কঠিন না। এটা হচ্ছে এডিফিক অ্যাসিড, একটু মুখস্থ রাখো, দুই দিকে দুইটা অ্যাসিড মূলক। এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন তো বলাই আছে দুই দিকে দুইটা অ্যামিনো মূলক। এটা মাঝে 6টা মিথিলিন মূলক, এটা মাঝে 4টা মিথিলিন মূলক। তার মানে সংখ্যাটা হবে এরকম COOH CH2 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 COOH, অর্থাৎ মাঝে 4টা CH2। তাহলে সংখ্যাটা আমার লম্বা হয়ে যাবে বলে আমি একটা CH2 লিখে বাইরে 4 লিখে দিলাম। এটাও এরকম NH2, তারপর হবে CH2 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 CH2, এবার 6 বার CH2 লিখে তারপর NH2। তাহলে আমি 6 বার লিখলে আমার সংখ্যাটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি একটা CH2 লিখে বাইরে 6 লিখে দিলাম। ঠিক আছে, এইবার এই দুইটা লম্বা যৌগ, বড় যৌগ পরস্পর যুক্ত হবে। যুক্ত হবে কিভাবে? যুক্ত হতে গিয়ে দেখো একটার ওয়েজ আর একটার এইচ মিলে পানি হয়ে যাবে, আর তারা নিজেরা ওই এইচ এবং হাইড্রোজেন এবং ওয়েজ সরার পরে একটা করে যে যোজনী খালি হলো, এটা দিয়ে তারা নিজেরা যুক্ত হয়ে যাবে। দেখো তো শুরু থেকে এখান থেকে ওয়েজটা চলে গেল, এখান থেকে ওয়েজটা চলে গেল, তাহলে যোজনী একটা খালি। তারপর হলো ওয়েজ, হ্যাঁ ওয়েজ। তারপর হলো CH2 বাইরে 4, CH2 বাইরে 4। তারপরে এখান থেকে আবার ওয়েজ চলে গেল, তার মানে আমার অ্যাসিড থেকে ওয়েজ যাবে, এই অ্যাসিড থেকে ওয়েজ গেল, এই অ্যাসিড থেকে ওয়েজ গেল, তাহলে হবে আমার CO। এই যে CO, এই অ্যামিনোমূলক থেকে হাইড্রোজেন যাবে, অ্যামিনোমূলক থেকে হাইড্রোজেন যাবে, তাহলে হাইড্রোজেন নাই, একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে NH। দেখছো এখান থেকে ওয়েজ গেল, এখান থেকে হাইড্রোজেন গেল, তাহলে CuNH হয়ে গেল, CuNH মাঝের অংশটা। বাকিটা ঠিক আছে। আবার CH2 6টা, আবার NH2 থেকে বললাম যে H চলে যাবে, এখান থেকে H চলে গেছে,
তাহলে দেখো এখান থেকে ওএইচ গেল, এখান থেকে এইচ গেল, এখান থেকে ওএইচ গেল, এখান থেকে এইচ গেল, তাহলে এইচ আর ওএইচ মিলে কি হবে? পানি হয়ে গেল। দেখছো, ক্ষুদ্র অণু পাওয়া গেল পানি। তাহলে এটা হচ্ছে ঘনীভবন পলিমার। যেহেতু আমরা দুইটা ভিন্ন রকমের মনোমার যুক্ত হয়ে একটা ক্ষুদ্র অণু পাশাপাশি তৈরি হলো এবং একটা বৃহৎ পলিমার তৈরি করলো, সেটা হচ্ছে ঘনীভবন পলিমার। তাহলে মনে রাখাটা কীভাবে সোজা, যে এডিপিক অ্যাসিডের মধ্যে CH2 মূলক থাকবে 4টা আর অ্যাসিড মূলক 2টা, আর হেক্সামিথিলিন ডাইমিন, এটা নামের মধ্যে বলা আছে, হেক্সামিথিলিন 6টা মিথিলিন 2টা এমিন মূলক। এমিন মূলক থেকে হাইড্রোজেন যায় আর অ্যাসিড মূলক থেকে OH সরে যাবে, গিয়ে তারা পানি হবে, আর এই দুইটা অংশ পরস্পর যুক্ত হয়ে যাবে। অর্থাৎ অ্যাসিড থেকে OH চলে গেছে, তো CO টা থাকলো, CH2 4, আর এই অ্যাসিড থেকে OH চলে গেল তো শুধু CO থাকলো, আর এই অ্যামিনো থেকে H চলে গেল তো NH থাকলো। তাহলে পরস্পর দেখো CONH হয়ে গেল, আবার বাকিটা CH2 6NH। এখানে এক বন্ধন খালি হবে, এখানে এক বন্ধন খালি হবে, এটা একটা ইউনিট হয়ে গেল। এভাবে অসংখ্য এই লম্বা ইউনিট যুক্ত হয়ে একটা শিকল তৈরি করবে, যেটা হচ্ছে নাইলন 66 এর উদাহরণ। তাহলে আমরা ঘনীভবন পলিমার হিসেবে এই একটা উদাহরণ পড়ব, সেটা হচ্ছে নাইলন 66 কীভাবে তৈরি হয় আমরা জানলাম। তারপরে আমাদের বইতে এই পলিমারগুলোর পার্থক্যগুলো দেওয়া আছে, একটা চার্টের মধ্যে দেখবা তোমরা পলিমারগুলোর ধর্ম ব্যবহার দেওয়া আছে, তোমরা একটু দেখবা যে পলিথিনের মধ্যে আমরা কি কি কাজে ব্যবহার করি, পলিপ্রোপিন কি কি কাজে ব্যবহার করি, পলিভিনাইল ক্লোরাইড কি কি কাজে ব্যবহার করি, আর নাইলন 66 কি কি কাজে ব্যবহার করি। আমরা পলিথিন ব্যবহার করি প্লাস্টিক ব্যাগ হিসাবে, প্লাস্টিকের শীট তৈরিতে। পলিপ্রোপিন ব্যবহার করি প্লাস্টিকের রশি, প্লাস্টিকের বোতল, অর্থাৎ আরও একটু হার্ড। পিভিসি ব্যবহার করি আরও একটু হার্ড, পানির পাইপ তৈরিতে, বিদ্যুৎ অপরিবাহী, যেমন আমরা বাসাবাড়িতে বৈদ্যুতিক যে সুইচগুলো থাকে এটা হচ্ছে পিভিসি, হার্ড প্লাস্টিক। আর নাইলন 66 হচ্ছে কৃত্রিম কাপড়, রশি এবং দাঁতের ব্রাশ তৈরিতে। তারপর আমরা দেখব থার্মোপ্লাস্টিক পলিমার, আরেকটা হচ্ছে থার্মোসেটিং পলিমার। এই জিনিস দুটো কি, যদিও আমাদের বইতেও জিনিস দুটোর এরকম আলোচনা নেই, কিন্তু আমি কয়েকটা সৃজনশীলে দেখলাম যে এখানে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, সেজন্য আমি তোমাদেরকে এটা এখানে দিয়ে দিলাম যে থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং। প্লাস্টিক মানে কি, তো যে প্লাস্টিককে তাপ দিয়ে রাবার বারবার গলানো যায় এবং বিভিন্ন আকৃতি দেওয়া যায় তারা হচ্ছে থার্মোপ্লাস্টিক, অর্থাৎ তুমি এগুলো বারবার গলাইতে পারবা হিট দিয়ে। আর যে প্লাস্টিককে তাপ দিয়ে মাত্র একবার গলানো যায় এবং আকৃতি দেওয়া যায় তাকে হচ্ছে থার্মোসেটিং পলিমার। অর্থাৎ এই ধরনের প্লাস্টিকগুলোকে আমরা বারবার গলাইতে পারবো না। তাহলে এটা কারা বলো তো? যেমন দেখো পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি, অর্থাৎ মগ, বালতি, চেয়ার, টেবিল, এগুলো আমরা বারে বারে গলাইতে পারবো। কিন্তু নাইলন 66 বা ব্যাকেলাইট, এগুলো বৈদ্যুতিক সুইচ যে শক্ত প্লাস্টিকগুলো আছে, এগুলা একবার পোড়ায় তাপ দিলে এটা নর্মালি পুড়ে যায়। এগুলাকে তাপ দিয়ে নিয়ে করলে আর বারবারে এগুলো আকৃতি দেওয়া যায় না, সেটা হচ্ছে কি থার্মোসেটিং প্লাস্টিক। অর্থাৎ যে প্লাস্টিককে তাপ দিয়ে বারবার গলানো যায়, বিভিন্ন আকৃতি দেওয়া যায়, তারা হচ্ছে থার্মোপ্লাস্টিক। আর যে প্লাস্টিকগুলোকে তাপ দিয়ে মাত্র একবার গলানো যায় তারা হচ্ছে থার্মোসেটিং। অর্থাৎ আমরা বুঝে গেলাম ঘনীভবন পলিমারগুলো থার্মোসেটিং আর সংযোজন বা যৌথ পলিমারগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিককে সম্প্রসারিত, বাঁকানো ও তাপে গলানো যায়, আর এদেরকে থার্মোসেটিং প্লাস্টিক শক্ত, কম নমনীয় এবং তাপে সহজে গলানো যায় না। তারপর হচ্ছে থার্মোপ্লাস্টিককে কার্বন সমূহের মধ্যে শক্তিশালী বন্ধন থাকে, আর থার্মোসেটিং প্লাস্টিকে কার্বন সমূহের মধ্যে দুর্বল প্রকৃতির বন্ধন থাকে। উদাহরণ তো বললামই, পলিপ্রোপিন, পলিথিন, পিভিসি, এটা হচ্ছে নাইলন 66। তাহলে আমরা এটা বুঝে গেলাম। তারপর হচ্ছে বায়োডিগ্রেডেবল বা বায়োপলিমার এবং নন বায়োডিগ্রেডেবল পলিমার। তাহলে বায়োডিগ্রেডেবল পলিমার কোনগুলো? দেখো আমরা জানি যে পলিমার সমূহ অর্থাৎ প্লাস্টিক জাতীয় দ্রব্যসমূহ দীর্ঘদিন রেখে দিলেও এগুলো নষ্ট হয় না। অর্থাৎ আলো, বাতাস, বায়ু, এই মাটি, পানি, অণুজীব কিছু দ্বারা এটা আক্রান্ত হয় না, নষ্ট হয় না, এটা দীর্ঘদিন পড়ে থাকে, যেটা এক ধরনের পরিবেশ দূষণের কারণ হয়। এদেরকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল পলিমার। কিন্তু বর্তমানে কিছু পলিমার তৈরি করা হচ্ছে
যেটা বায়োডিগ্রেডেবল, অর্থাৎ কয়েক বছর পরে সেটা মাটিতে মিশে যাবে, অর্থাৎ বায়ুর অণুজীব দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা সেটা আক্রান্ত হয়ে সেটা বায়ুতে মিশে যাবে। এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। অর্থাৎ যে পলিমারগুলো কয়েক বছর পরে বায়ুতে, মাটিতে মিশে যাবে, মাটির বিভিন্ন উপাদান বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে, সেটা হচ্ছে বায়ো পলিমার। আর যারা আক্রান্ত হবে না ব্যাকটেরিয়া দ্বারা, সেটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিমার। তারপর আসতেছে পলিমারের ব্যবহার, পলিমারের সুবিধা ও অসুবিধা। তাহলে আমরা যে প্লাস্টিক দৈনন্দিন জীবনে ব্যবহার করতেছি তাদের একটা বিশাল সুবিধা রয়েছে, তার চেয়ে এটার অসুবিধাটাও অনেক ব্যাপক, যেটা পরিবেশ দূষণের জন্য খুবই ব্যাপকভাবে দায়ী এবং খুবই মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে থাকে পরিবেশ, যার এইটার কারণে। সেই দুটো আলোচনা তোমরা দিবা, যে সুবিধা কী কী হয়ে থাকে আর পরিবেশের জন্য, আমরা প্রাণীর জন্য কী কী হুমকির কারণ হয় সেটাও অসুবিধা হিসাবে আমরা দেখব। তাহলে এই দুইটা পয়েন্ট হচ্ছে এখানে পলিমারের সুবিধা ও অসুবিধা। তো এই হচ্ছে আমাদের পলিমারের আলোচনা। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তারপরেও যদি কারো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, মেইল করতে পারো, ডায়েরিতে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। কোনো সমস্যা হলে তোমরা আমাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, আজকে এখানেই থাকলো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, নিরাপদে থাকো, এই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।